ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ওহমের সূত্র এবং তড়িৎ প্রবাহ চ্যাপ্টারের একদম লাস্ট লেকচার নিয়ে চলে এসেছি, যেখানে আমরা শুরু করছি বিচলন বেগ কাকে বলে সেটা দিয়ে। তো দেখো, ইলেকট্রন কোনো পরিবাহীর মধ্য দিয়ে যেভাবে চলে সেই বেগটাকে আমরা বলি বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি। তো কাকে বলে, জিনিসটাকে কি সংজ্ঞা দেওয়া যায়? তো পরিবাহীর যদি একটা দু প্রান্তে আমরা একটা বিভব প্রভেদ প্রয়োগ করি, তো ধরে নেওয়া যাক যে এটা একটা পরিবাহী এবং সেই পরিবাহীর দুই প্রান্তে আমরা যদি একটা বিভব প্রভেদ প্রয়োগ করি, তার মানে কি একটা ব্যাটারি লাগিয়েছি ভেবে নাও। তো সেই ব্যাটারির নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনগুলো যে গড় বেগ নিয়ে চলতে থাকবে, সেই বেগটাকেই আমরা বলবো বিচলন বেগ। তো কি হয়েছে এখানে? তো দেখো, এখানে বিভব প্রভেদ প্রয়োগ করা হয়েছে মানে একটা উচ্চ বিভব থাকবে আর একটা নিম্ন বিভব থাকবে। তো ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যে গড় বেগ নিয়ে যাবে সেই গড় বেগটাকে আমরা বলছি বিচলন বেগ। তো হঠাৎ করে এখানে আমরা এই গড় বেগ শব্দটা কেন ব্যবহার করছি? আমরা বলতেই পারতাম ইলেকট্রন যে বেগে যাবে তাকে বিচলন বেগ বলবো। তো এই গড় বেগ শব্দটা ব্যবহার করার কারণ কি? তো তার কারণ খেয়াল করো কি হচ্ছে এখানে। আমরা দেখেছি যে যখনই কোনো একটা আধান, ধরে নাও যেটা কিউ আধান, তাকে আমরা কোনো জায়গা থেকে কোনো জায়গাতে সরাতে চাইছি, মুভ করাতে চাইছি। মনে করা যাক যে একটা এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা কিউ আধানকে আমরা সরাবো, এ থেকে বিতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাওয়া সম্ভব? না, যদি আমরা এই কিউ আধানের উপর একটা বল প্রয়োগ করি তাহলে সেটা এ থেকে বিতে যাবে। তো কীভাবে বল প্রয়োগ করব? না, আমরা কি করতে পারি, আমরা এই আধানটার উপরে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে পারি, একটা তড়িৎ প্রাবল্য অ্যাপ্লাই করতে পারি কিউবের উপরে। তাহলে এই কিউবের ওপর অ্যাপ্লাইড ফোর্স কত হবে? আমরা জানি ফোর্স ইকুয়াল কিউ ইন্টু ই। তাহলে এই ফোর্সের জন্য ইলেকট্রন বা যে কোনো আধান সে এ থেকে বি বিন্দুর দিকে যাবে। বোঝা গেল? এবার আমরা জানি যে ইলেকট্রন একটা নেগেটিভ তড়িৎধর্মী আধান, মানে পজিটিভ নয়, নেগেটিভ। তাহলে কিউ কিন্তু নেগেটিভ, মাইনাস কিউ, যেহেতু এখানে আমরা ইলেকট্রনের কথা বলছি। তো তাহলে ইলেকট্রনকে মুভ করাতে গেলে আমাদের ইলেকট্রিক ফিল্ডটাকে উল্টো দিকে প্রয়োগ করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? এফ ইকুয়াল মাইনাস কিউই। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যা, তার উল্টো দিকে ইলেকট্রনটা মুভ করে যাবে। ভালো করে বোঝো ব্যাপারটা। যেহেতু ইলেকট্রন ঋণাত্মক তড়িৎধর্মী, তার উপরে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড তাকে যেদিকে সরানোর দরকার তার উল্টো দিকে প্রয়োগ করি, তাহলে ইলেকট্রনটা কিউই পরিমাণ ফোর্স নিয়ে চলে যাবে। কারণ কি হচ্ছে এখানে, ইলেকট্রনটাও নেগেটিভ, ইলেকট্রিক ফিল্ড যেটা অ্যাপ্লাই করেছে সেটা উল্টো দিকে কাজ করছে। তাহলে ফোর্স হবে কি, এ থেকে বি এর দিকে। যদি পজিটিভ হতো তাহলে আমি কিউইটাকে এদিকে অ্যাপ্লাই করতাম, যেভাবে প্রথমে দেখালাম। প্লাস কিউ হলে কি করতাম? প্লাস কিউ হলে ইলেকট্রিক ফিল্ডটাকে এদিকে দিতাম, তাহলে যে ফোর্সটা পেত সেটা কিউই হতো। এবার এটা যেহেতু মাইনাস কিউ এবং আমাকে সরাতে হবে ডান দিকে, তাহলে আমরা কি করছি? উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি। তাহলে যে ফোর্সটা হচ্ছে সেটা মাইনাস কিউই হচ্ছে। সো আমাদের ডিজায়ার্ড যে ডাইরেকশন, আমরা চাইছি ডান দিকে নিয়ে যেতে, সেদিকেই অ্যাপ্লাই হচ্ছে। তো যার ফলে কি হয়েছে, ইলেকট্রন কি হচ্ছে দেখো, ঋণাত্মক যে বিভব সেখান থেকে ধনাত্মক বিভবের দিকে যাবে। যাই হোক, ভালো কথা। তো এত কথা আমরা কেন বলছি হঠাৎ করে, এই ফোর্স কিউই এত কথা কেন বলছি? সেটা বলতে চাইছি একটাই কারণে, এই বিচলন বেগ বিষয়টাকে আমরা বোঝাতে চাইছি। দেখো, বিচলন বেগের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রনের উপর তো একটা ফোর্স অ্যাপ্লাই হলো। এবারে ফোর্স যখন কোনো জিনিসের উপরে অ্যাপ্লাই হয় তখন কি হয়, তার মধ্যে ত্বরণ তৈরি হয়। নিউটনের দ্বিতীয় সূত্র আমরা জানি, কোনো জিনিসের উপর ফোর্স অ্যাপ্লাই হলে তার একটা ত্বরণ তৈরি হবে। ইলেকট্রনের ভর ধরে নাও এম, আর ত্বরণ ধরে নিচ্ছি এ। তো ত্বরণ তৈরি হওয়া মানে কি, বেগ বৃদ্ধি পাওয়া। তাহলে ইলেকট্রনটা শুরুতে যে বেগ নিয়ে যাওয়া শুরু করলো, যত আমরা ফোর্স দেবো ওকে, ইলেকট্রিক ফোর্স দেবো, তত ওর বেগ আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে এই ত্বরণের জন্য। এবারে যে পরিবাহীটা আমরা নিয়েছি, সেই পরিবাহীতেও একটা ইলেকট্রন তো যাবে না, নিশ্চয়ই অসংখ্য ইলেকট্রনের মধ্য দিয়ে পাস করবে। তো তার ফলে কি হবে, একটা ইলেকট্রন অন্য ইলেকট্রনের সঙ্গে ধাক্কা খাবে, বা এটাও হতে পারে ইলেকট্রনগুলো এই পরিবাহীর যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালের সঙ্গেও ধাক্কা খেতে পারে। তো এই ধাক্কা খাওয়ার ফলে কি হবে, ইলেকট্রনগুলোর বেগ হঠাৎ করে জিরো হয়ে যাবে। তো কি বললাম, ইলেকট্রন মনে করা যাক শুরুতে একটা ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করলো,
তারপরে কি হলো, তার মধ্যে ত্বরণ হলো, কারণ আমরা একটা ফোর্স দিচ্ছিলাম, ইলেকট্রিক ফোর্স দিচ্ছি, তার ফলে ওর মধ্যে ত্বরণ সৃষ্টি হচ্ছে। ত্বরণের ফলে ওর বেগটা ধরো বেড়ে ভি হলো, এরকমভাবে বেগ আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে। এবং তারপরে হঠাৎ কি ঘটলো, দুটো ইলেকট্রন একে অপরের মুখোমুখি হয়ে গিয়ে তাদের মধ্যে ধাক্কা লাগলো। এরকমও হতে পারে, বা ইলেকট্রনগুলো একটার সঙ্গে অন্যটা পাশাপাশি চলছে, তাদের মধ্যেও সংঘর্ষ হতে পারে, বা দেওয়ালগুলোর সঙ্গেও ধাক্কা লাগতে পারে। সেক্ষেত্রে গিয়ে হঠাৎ করে দেখা যাবে যে বেগটা সে লাভ করেছিল, আলটিমেট কিছুটা যাওয়ার পরে সেই বেগটা হয়ে গেল 0, বেগ শূন্য হয়ে যাবে। তো বেগ যে শূন্য হয়ে যাবে তখন কি হবে ইলেকট্রনটার? তো কি হবে দেখো, যেহেতু ফোর্স তো সবসময়ই চলছে, ইলেকট্রনকে সবসময় ব্যাটারি ফোর্স দিয়ে যাচ্ছে, তো যেহেতু ফোর্স দিয়ে যাচ্ছে সবসময়, তাহলে সেই ইলেকট্রনটা আবার একটা বেগ নিয়ে সে যাত্রা শুরু করবে। এইভাবে আবার ফোর্স যেহেতু রয়েছে, তাহলে ত্বরণ হবে, ত্বরণ হওয়া মানে কি বেগ বাড়বে, এবং আবার কিছুটা যাওয়ার পরে আবার সে কোনো না কোনো জায়গায় ধাক্কা খাবে, খেয়ে গিয়ে তার বেগটা আবার 0 হয়ে যাবে। তার ফলে কি, ইলেকট্রনের যে গতি সেটা কীরকম, সে একবার চললো, কিছুক্ষণ পরে গিয়ে আবার থেমে গেল, আবার বেগ বাড়িয়ে চলতে আরম্ভ করলো, আবার বেগ কমে হঠাৎ করে 0 হয়ে গেল, এইরকম ব্যাপারটা চলতে থাকবে। তো এই জিনিসটাকে এরকম থেমে থেমে চলা, একে বলা হয় ড্রিফটিং, এবং এই গতিটাকে আমরা বলছি বিচলন বেগ। তাহলে বোঝা গেল বিচলন বেগ কী জিনিস। ইলেকট্রনটা প্রথমে একটা ফোর্সের প্রভাবে সে আস্তে আস্তে তার বেগ বাড়ালো, এবং কোথাও ধাক্কা খেয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে বেগটা 0 হয়ে যাচ্ছে, তারপরে আবার সে বেগ বাড়িয়ে চলতে আরম্ভ করলো। এই ধরনের চলাকে আমরা বলি ড্রিফটিং, এবং এই বেগটাকে আমরা বলছি বিচলন বেগ। তো এবারে যদি কখনো জিজ্ঞেস করা হয় কোনো সময় যে তাহলে ইলেকট্রনের বেগ কত, তাহলে কিন্তু অ্যাজ এ হোল আমরা কোনো ইলেকট্রনের বেগ বলতেই পারবো না। তার কারণ কখন কোথায় গিয়ে ইলেকট্রন ধাক্কা খেলো এবং তার বেগ 0 হয়ে গেল, সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এবং বিভিন্ন পজিশনে ইলেকট্রনের বেগ বিভিন্ন হতে পারে। তো সেই কারণে আমাদের অঙ্ক করার সুবিধার জন্য, জাস্ট ফর ক্যালকুলেশন, তার জন্যে আমরা কি করছি, আমরা ধরে নিচ্ছি যে এই সারা রাস্তাটা জুড়ে, পরিবাহীটার পুরোটা জুড়ে ইলেকট্রনটা ধরে নিচ্ছি যে একটা গড় বেগে চলছে, একটা অ্যাভারেজ স্পিড নিয়ে ইলেকট্রনটা চলছে। তাহলে কিন্তু মাঝের এই সমস্ত কমপ্লিকেশনস যেগুলো হয়েছিল সেগুলোকে আমরা এড়াতে পারি, এবং আমাদের যে অঙ্ক যে করতে হয় সেই অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা পেতে পারি। আমরা ভেবেই নিতে পারি যে ইলেকট্রনটা কোনো একটা গড় বেগ নিয়ে চলেছে, হয়তো কখনো বেগটা বেশি, কখনো কম, কখনো 0, সেটা না ধরে আমরা ভেবে নিচ্ছি যেটা, যে পুরো সময়টা জুড়ে ইলেকট্রন চলেছে, কোথাও সে থামেনি এবং একটা গড় বেগ নিয়ে চলেছে, এবং সেই বেগটার আমরা নাম দিয়েছি বিচলন বেগ, যাকে আমরা ভিডি এইভাবে নোটেশন দেব। ভি লিখবো, লিখে সাফিক্সে লিখবো ডি, ডি ফর ড্রিফট, বুঝা গেছে? এই বিচলন বেগকে আমরা ভিডি দিয়ে রিপ্রেজেন্ট করব। তো এটা তো গেল সংজ্ঞা এবং বিষয়টা বোঝানোর ক্ষেত্রে। তো এবার যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে যে বিচলন বেগের রাশিমালা নির্ণয় করতে দেয়। তো সেটাই চলে আসি আমরা, বিচলন বেগের রাশিমালা কি করে নির্ণয় করতে হয়, যেটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বেশ, তো কি করছি দেখো, আমরা একটা ওই রকম পরিবাহী নিয়ে নিচ্ছি। এই ধরো একটা পরিবাহী নিলাম, এই পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন যাবে। তো ভেবে নিচ্ছি যে এই পরিবাহীর লেন্থ হচ্ছে ভিডি, ভি সাফিক্স ডি, এটা পরিবাহীটার লেন্থ, এবং পরিবাহীটার ক্ষেত্রফল মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা ভেবে নিচ্ছি এ হলো, এবং তার মধ্য দিয়ে ইলেকট্রন চলেছে, এর মধ্য দিয়ে ইলেকট্রন চলেছে, এবং এই পুরো পরিবাহীটা জুড়ে ইলেকট্রন যাচ্ছে। তো এখানে আমাদের কিছু কনসিডারেশন করতে হবে, কিছু জিনিস ধরে নিতে হবে, তাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো ইলেকট্রন যদি এদিকে চলে, কারেন্ট তাহলে উল্টো দিকে যাবে। কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশনটাও দেখিয়ে দিই, সেটা উল্টো দিকে, নিশ্চয়ই তোমরা সবাই জানো, তাও দেখিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে কটা জিনিস আমরা ধরবো, প্রথম থেকে বলি। প্রথমে আমরা ধরে নিচ্ছি এন। এন কি? এন হচ্ছে মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, এই শব্দটার মানে কি? এই শব্দটার মানে হচ্ছে যে একক আয়তনে, এটার আয়তন তো একটা কিছু আছে, একটা চোঙ টাইপের আমি এঁকেছি, তো সেখানে বলছি যে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের যে সংখ্যা, তাকেই আমরা বলছি মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। তাহলে আলটিমেটলি কি, ধরো ইলেকট্রন এর মধ্যে টোটাল 100টা আছে, এবং এর আয়তন কিছু একটা ভি, তাহলে এনটা কি, ওই 100/v।
টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, এই এর মধ্যে যতগুলো ইলেকট্রন আছে তাকে যদি আমরা এই চোঙের আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা দাঁড়াবে সেটাকে আমরা বলছি মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। আচ্ছা, ই যেটা লিখেছি সেটা কি হবে, সেটা নিশ্চয়ই ইলেকট্রনের আধান। ই হচ্ছে ইলেকট্রনের আধান। আচ্ছা, ভিডি যেটা লিখেছি সেটা আমরা কি ধরছি, ভিডি হচ্ছে আমাদের চোঙের দৈর্ঘ্য। ভিডিকে লিখছি আমরা চোঙ বা পরিবাহী যেটা নিয়েছি, পরিবাহী লিখছি পরিবাহীর দৈর্ঘ্য। আচ্ছা, এ হচ্ছে একটু আগেই বললাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই কিছু জিনিস আমরা একটু শুরুতেই কনসিডার করে রাখলাম। আচ্ছা, আই লিখেছি কারেন্টটাকে, তাহলে আই হচ্ছে প্রবাহ মাত্রা। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আমরা ছোটোখাটো একটু ধরে নিলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো দেখো এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি, এখানে একটা চোঙ দেখা যাচ্ছে, তো সেখান থেকে আমরা চোঙের আয়তনটা আগেই বার করতে পারি। তাহলে যদি লেন্থ ভিডি হয় আর এরিয়াটা যদি এ হয় তাহলে আমরা শুরুতেই বলতে পারি যে এই চোঙের আয়তন তাহলে কত হবে, চোঙের আয়তনকে আমরা বলতে পারি এ ইন্টু ভিডি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যেরকম হয় চোঙের কি হয় পাই আর স্কোয়ার এইচ, তাহলে এই এরিয়াটা যদি পাই আর স্কোয়ার হয় আর এইচটা হচ্ছে হাইটটা ভিডি, তাহলে লিখতেই পারি চোঙের আয়তন কত হচ্ছে এ ইন্টু ভিডি হলো। তো তাহলে এই চোঙটার মধ্যে ইলেকট্রনের সংখ্যা আমরা বার করতেই পারি, কারণ সংখ্যা ঘনত্ব যদি এন হয় তাহলে মোট সংখ্যা কী করে বার করব, এন এর সঙ্গে আয়তনটা গুণ করে দেব। তাহলে চোঙের মধ্যে ইলেকট্রনের সংখ্যা তাকে আমরা বলতে পারি কি, দেখো এন এ ভিডি। কি করলাম, সংখ্যা ঘনত্বর সঙ্গে আয়তন গুণ করে দিলাম, তাহলে আমরা সংখ্যা পেয়ে যাচ্ছি, খুব সহজ। তার মানে কি এই চোঙের মধ্যে দিয়ে কটা ইলেকট্রন পাস করছে না, এই এন এ ভিডি এই পরিমাণ ইলেকট্রন পাস করছে হলো। এবার দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে আমরা বলতে পারি যে 1 সেকেন্ড সময় বা একক সময় এই চোঙের মধ্য দিয়ে কত পরিমাণ আধান তাহলে পাস করে গেল, সেটা হচ্ছে কিন্তু কারেন্টের ডেফিনিশন। আমরা জানি আমাদের প্রবাহ মাত্রার ডেফিনিশন কি না, কোনো একটা একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎ আধান অতিক্রম করে তাকে আমরা বলি প্রবাহ মাত্রা বা কারেন্ট। তো সেক্ষেত্রে আমরা দেখো কি বলতে পারি, একক সময়ে পরিবাহীর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ আধান বা তড়িতাধান, সেটাকেই আমরা কিন্তু বলতে পারি কারেন্ট, আই। এটাই কারেন্টের সংজ্ঞা, তাই কারেন্ট বলে একেবারে লিখে দিচ্ছি। সেটা কত হবে, এটা দাগ টেনে নিলাম এই জায়গাটাতে। তাহলে সেটাকে আমরা লিখতে পারি এন ই এ ভি ডি। কেননা দেখো এখানে চোঙের মধ্যে কটা পার্টিকেল ছিল সেটা হচ্ছে এন এ ভি ডি। এবার সেটা তো একটা আধান ই, মানে তার তো একটা চার্জ রয়েছে, তো সেটা গুণ করার ফলে আমরা আধানের পরিমাণটা পেয়ে যাচ্ছি, তাই তাকে বলছি এন ই এ ভি ডি। আশা করি বুঝতে পারলেন। তো তাহলে এখান থেকে আমরা এবার কিন্তু ভিডি মানে বিচলন বেগ যেটা বার করতে হতো সেটা লিখতেই পারি যে ভিডি তাহলে কত, ভিডির মান হচ্ছে আই বাই এন ই এ। তাহলে এটাই হচ্ছে আমার বিচলন বেগের রাশিমালা, ভিডি ইকুয়াল আই বাই এন ই এ। এটাকে আরেকটু ডিফারেন্ট ফর্মেও লেখা যায়, একে আমরা লিখতে পারি, দেখো এটাকে যদি আই এর সঙ্গে ভাগ করে নিয়ে চলে আসি, এটাকে লেখা যায় আই বাই এ ইকুয়াল এন ই ভিডি। এই আই বাই এ কারেন্ট বাই এরিয়া, এটাকে আমরা বলি কারেন্ট ডেনসিটি, এটাকে আমরা বলতে পারি কারেন্ট ডেনসিটি। সেটাকে আমরা লিখতে পারি জে দিয়ে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, হ্যাঁ, জে, কারেন্ট ডেনসিটি জে ইকুয়াল লেখা যায় এন ই ভিডি, যেখানে ভিডিটাও একটা ভেক্টর। তো এই ফর্মেও আমরা ড্রিফট ভেলোসিটির সঙ্গে কারেন্ট ডেনসিটির একটা রিলেশন তৈরি করতে পারি। তো বেশিরভাগ সময়ই প্রশ্ন আসে যেটা যে বিচলন বেগের রাশিমালা নির্ণয় করো,
সেক্ষেত্রে কিন্তু আমরা এইটুকু করবো, ভিডি ইকুয়াল আই বাই এনি এ অবধি করবো। যদি বলে প্রমাণ করো জে ইকুয়াল এনি ভিডি, তাহলে কিন্তু এই একই জিনিস করবো, জাস্ট এই দুটো লাইন এক্সট্রা করবো, করে আমরা এই কারেন্ট ডেন্সিটির সঙ্গে ভিডির রিলেশনটা তৈরি করবো। যেভাবে প্রশ্ন আসবে এটাও আসতে পারে বা এটাও আসতে পারে, ব্যাপারটা একই, এই পুরোটা কিন্তু তোমাদের করতে হবে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো, বোঝা গেল যে কীভাবে কী করছি। আচ্ছা, নেক্সট যেটা পড়ানো সেটা হচ্ছে যে মুক্ত যে ইলেকট্রন এই পরিবাহীর মধ্য দিয়ে পাস হচ্ছে তার ত্বরণ কত হয় সেটা একটু বার করে নিই। তাহলে মুক্ত ইলেকট্রনের ত্বরণ, একটু আগেই আমরা দেখলাম যে ইলেকট্রনকে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছিলাম, সেই ফোর্সের ভ্যালু কত ছিল, কিউই। তো সেই ফোর্সের ফলে ইলেকট্রনটা একটা ত্বরণ লাভ করছিল। আমরা ফোর্স ইকুয়াল লিখতে পারি কি এম ইন্টু এ, নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে লেখা যায় কিউই ইকুয়াল এম এ। তো সেক্ষেত্রে আমরা ত্বরণকে কি লিখতে পারি, এ ইকুয়াল কিউই বাই এম হলো। আবার এই ইলেকট্রিক ফিল্ডকে আমরা বিভবের রেসপেক্টেও লিখতে পারি। তো সেক্ষেত্রে দেখো আমরা যেটা ইলেকট্রিক ফিল্ড তাকে আমরা কি লিখতে পারি, ভি বাই এল, এই ফর্মেও লিখতে পারি। তাহলে একে লিখতে পারি কিউ ভি বাই এম এল। আমরা জানি যে ডিভি ডিআর সেটা ইকুয়াল হয়, তো সেক্ষেত্রে ভি ইকুয়াল ডট আর, এরকম লেখাই যায় আর কি। তো সেই জন্য আমরা কি করলাম, এখানে ধরে নিচ্ছি যে কোনো একটা পরিবাহীর দৈর্ঘ্য এল এবং তার দু প্রান্তে একটা ভোল্টেজ বিভব প্রভেদ প্রয়োগ হয়েছে ভি। তাহলে তড়িৎ প্রাবল্য যেটা হবে, যেটা হবে সেটাকে আমরা লিখতে পারি বিভব প্রভেদ বাই লেন্থ অফ দিস পরিবাহী আর কি, লেন্থ অফ দিস কন্ডাক্টর, এই ফর্মে লিখতে পারি আর কি। তো সেই কারণে আমরা কে লিখছি কিউ ভি বাই এম এল, এই ফর্মেও লেখা যায়। আবার এভাবেও বলতে পারো যে কোনো একটা ইলেকট্রন সে কত সময় পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে, বা আমরা যেরকম বলছিলাম একটু আগে যে কোনো একটা ইলেকট্রন সে যাওয়া শুরু করলো এবং কিছুটা সময় পরে দেখা যাচ্ছে কি তার সঙ্গে অন্য ইলেকট্রনের সংঘর্ষ হলো, বা পরিবাহীর যে দেওয়ালগুলো রয়েছে, ওয়ালগুলো রয়েছে তার সঙ্গে সংঘর্ষ হলো, এমনও হতে পারে, এবং সেখানে গিয়ে ইলেকট্রনের স্পিডটা 0 হয়ে যাচ্ছে। তো সেখানে সে কতটা ফ্রিলি মুভ করলো, কত সময় ধরে মুভ করলো, ট্রানজিশন টাইমটা কত, সেই টাইমটাও কিন্তু আমরা এই ইকুয়েশনটার সাহায্যে বার করতে পারি। তো দেখো আমরা এখান থেকে লিখতে পারি কি, আমরা একমাত্রিক গতিতে শিখেছিলাম যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এরকম একটা ফর্মুলা আশা করি সবার মনে আছে। তো কোনো একটা পরিবাহী রয়েছে, তো সেই পরিবাহীর মধ্য দিয়ে কোনো একটা ইলেকট্রন মুভ করেছে, ইলেকট্রন গেছে। পরিবাহীর লেন্থ যদি আমরা এল ধরে নিই, সেক্ষেত্রে আমরা এসকে এল বলতে পারি। ইলেকট্রনের যদি প্রাথমিক বেগ 0 হয়ে থাকে, তো সেক্ষেত্রে ইউটি টার্মটা আর থাকে না, ইউটি টার্মটা 0 হয়ে যায়, কারণ প্রারম্ভিক বেগ 0। একদম প্রারম্ভিক বেগ 0 নিয়ে ইলেকট্রন ত্বরণশীল হয়েছে, তার ফলে তার বেগ বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, তার ত্বরণ হয়েছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ অফ এ টি স্কোয়ার, এর জায়গায় আমরা কিন্তু এই ভ্যালুগুলো বসাতে পারি। সো লিখতে পারি কিউ ভি বাই এম এল ইন্টু টি স্কোয়ার, এই ফর্মেও লিখতে পারি। তো সেক্ষেত্রে তাহলে টি এর মান কত আসবে, টি এর মান দেখো আসছে 2 ml স্কোয়ার বাই কিউ ভি তার রুট, এরম ফর্মেও কিন্তু আমরা টিকে লিখতে পারি, যেখানে টি হচ্ছে ট্রানজিশন টাইম, কত সময় ধরে চলছে ইলেকট্রনটা আর কি, গতি মানে শীল আছে কত সময় ধরে, সেই জিনিসটা আমরা এরকম ফর্মে লিখতে পারি 2 ml স্কোয়ার বাই কিউ ভি। আচ্ছা, তো যাই হোক, এই জিনিসটা এখান থেকে বলার ছিল। নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে ইলেকট্রনের মোবিলিটি বা সচলতা। ইংলিশে বলছে মোবিলিটি। তাহলে মোবিলিটি বিষয়টা কি, মোবিলিটি হচ্ছে যে কোনো একটা আধান, সেটা ধনাত্মক তড়িৎধর্মীয় হতে পারে, ঋণাত্মক তড়িৎধর্মীয় হতে পারে, কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সে কিভাবে মুভ করছে, মানে সে কত ড্রিফট পাচ্ছে,
সেটা ডিপেন্ড করে সেই ইলেকট্রনটার মোবিলিটির ওপর। মোবিলিটি যদি বেশি হয় তাহলে তার স্পিড বেশি হবে, মোবিলিটি যদি কম হয় তাহলে ওই সেম ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলেও সেই চার্জ পার্টিকেলটার স্পিড কম হতে পারে। যেরকম আমরা জানি যে প্রোটনের থেকে ইলেকট্রনের মোবিলিটি বেশি। তো এই রকম বিষয়টা আর কি। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞা বলবো যে কোনো একটা একক সুষম তড়িৎ ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলো যে স্থির বিচলন বেগ লাভ করে তাকে আমরা বলছি ইলেকট্রনের সচলতা। এই জিনিসটাকে আমরা মিউ দিয়ে ডিফাইন করি, ঠিক আছে? সচলতাকে আমরা মিউ দিয়ে ডিফাইন করি। তো সংজ্ঞা হিসাবে লেখা যেতে পারে এইরকম, ভিডি বাই ই। এক্ষেত্রে আমরা যদি ইটাকে 1 করে দিই, ইলেকট্রিক ফিল্ডকে যদি 1 করে দিই তাহলে মিউ ইকুয়াল হয়ে যায় ভিডি। এটাই সংজ্ঞা বললাম যে একক তড়িৎ ক্ষেত্রে বা একক সুষম তড়িৎ ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলি যে স্থির বিচলন বেগ লাভ করে তাকে আমরা বলছি সচলতা। আচ্ছা, তো বিষয়টা কি একটু গভীরে যাই। একদম শুরুটা বললাম, মানে সংজ্ঞাটা বললাম, কিন্তু ব্যাপারটা একটু না বললে তোমাদের কাছে একটু অস্পষ্ট থেকে যায় যে সচলতা বিষয়টা কি। তো দেখো, আমরা যখন ক্লাস 11-এ পড়েছি সেখানে ঘর্ষণ পড়েছিলাম। তো ঘর্ষণে আমরা কি দেখেছিলাম যে কোনো একটা ব্লককে বা কোনো বস্তুকে যদি আমরা মেঝের উপর দিয়ে গতিশীল করতে যাই তাহলে মেঝে কি করে, ওকে পিছন দিকে একটা ঘর্ষণ বল দেয় এবং তার ফলে এর যে গতি, স্বাভাবিক গতি, তাকে ব্যাহত করে। মানে আমি যে ফোর্স দিলাম সেই ফোর্সের অপোজিটে একটা ঘর্ষণ বল কাজ করে। তো ইলেকট্রনগুলোর ক্ষেত্রেও সেই জিনিসটা কিন্তু ঘটে। তার কারণ হচ্ছে কি, দেখো ইলেকট্রনগুলো কোনো একটা পরিবাহীর মধ্যে ধরো রয়েছে, এই ধরো একটা পরিবাহী, তার মধ্যে ইলেকট্রন রয়েছে এবং সেই ইলেকট্রনের তো অনেকগুলো স্তর থাকতে পারে এবং তাহলে একটা স্তরের উপর দিয়ে আর একটা ইলেকট্রন গতিশীল হচ্ছে। তো সেক্ষেত্রেও কিন্তু একটা এরকম ঘর্ষণ বলের মতো বিষয় তৈরি হয় যে পিছনের দিকে একটা ফোর্স কাজ করে। তো সেই ফোর্সটা কি না, বিষয়টা হচ্ছে যখনই, বা এটাও হতে পারে যে এই যে পরিবাহী যেটা নিয়েছি তার যে দেওয়ালগুলো, সেই দেওয়ালগুলোর সঙ্গেও কিন্তু ঘর্ষণ বল প্রযুক্ত হতে পারে, ঘর্ষণ কাজ করতে পারে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যেটা, যে এখানে একটা যে ঘর্ষণ বল একটা তৈরি হলো, সেটাকে আমরা জাস্ট একটা বাধাজনিত বল হিসাবে এখানে বলছি, কারণ ডাইরেক্ট ঘর্ষণ বল বলতে পারবো না, তার কারণ এখানে মাইক্রোস্কোপিক রেঞ্জে কাজকর্মগুলো হচ্ছে। তো যাই হোক, যে বাধাজনিত বলটা কাজ করলো সেই ফোর্সটাকে আমরা বলতে পারি যেটা প্রপোর্শনাল টু ভিডি, মানে বিচলন বেগের সঙ্গে প্রপোর্শনাল। মানে কি না, এই ইলেকট্রনগুলোর বিচলন বেগ যত বাড়ে তত এই উল্টো দিকের যে ফোর্সটা, সেই ফোর্সটা তত বাড়ে, মানে তত বেশি বাধা বল কাজ করে। ভালো করে বোঝো কি বলতে চাইলাম কি না, এই যে ইলেকট্রনগুলোর উপরে আমরা কি করেছি, বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, সেই ফিল্ডের জন্য ইলেকট্রনগুলো বিচলন বেগ লাভ করলো। তো এই বিচলন বেগ ভিডি যত বাড়বে তত বেশি করে একটা অপোজিট ফোর্স কাজ করবে, যে ফোর্সগুলো এই ইলেকট্রনকে রেস্ট্রিক্ট করবে টু মুভ ফরওয়ার্ড, এগোতে রেস্ট্রিক্ট করবে। সেই ফোর্সটাকে আমরা বলছি একটা বাধাজনিত বল। তো আমরা কি লিখতে পারি, এফ ইকুয়াল কে ভিডি। এখানে কে বলতে আমরা একটা ফোর্স কনস্ট্যান্ট ব্যবহার করছি ইকুয়ালিটি আনার জন্য। হলো, তো আলটিমেট কি হবে, এর ওপর তো কিউই পরিমাণ ফোর্স রয়েছে, যে কিউই পরিমাণ ফোর্সের জন্যে এই ইলেকট্রনগুলো সামনের দিকে এগোতে চাইছে, আর এখানে এফ যেটা, সে একটা বাধা দিচ্ছে ইলেকট্রনগুলোকে এগোতে। তো একটা সময় গিয়ে দেখা যায় যে এই কিউই আর এফ তারা ইকুয়াল হয়ে যায় এবং তার ফলে কি হয়, নেট ফোর্স এর ওপর 0 হয়। তো এরকম যদি কখনো হয় যে ইলেকট্রনের এই যে বেগটা বাড়লো, সেই বেগ বাড়ার সঙ্গে সঙ্গে বাধাজনিত বলও বাড়লো এবং একটা সময় গিয়ে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হওয়ার ফলে দেখা যেতে পারে যে অপোজিং যে ফোর্স, মানে এই কে ভিডি যেটা, সেটা ইকুয়াল টু আমরা যে ফোর্সটা বাইরে থেকে দিচ্ছিলাম এক্সটার্নালি, সেই কিউইর সঙ্গে ইকুয়াল হয়ে গেল, এরকমটা হতে পারে। তো সেক্ষেত্রে কি হয়, আমরা লিখতে পারি যে ভিডি ইকুয়াল কিউই বাই কে, এরকম একটা জিনিস তৈরি হতে পারে। তো এখানে এই যে কিউ বাই কে, এই যে টার্মটা হলো, সেই টার্মটাকে আমরা বলতে পারি মোবিলিটি। তাহলে ভিডি ইকুয়াল আমরা বলতে পারি মিউ ই, যেখানে মিউ হচ্ছে কিউ বাই কে। এই মিউটা পুরোটাই ডিপেন্ড করছে যে এই কেটা কি, এই কনস্ট্যান্টটার উপরে, এবং সেই কনস্ট্যান্টটা ডিপেন্ড করে কোন পরিবাহী, তার উপরে, তার মেটেরিয়ালটা কি ছিল তার উপরে কিন্তু কে ডিপেন্ড করে।
বা চার্জ পার্টিকেলের নেচারের উপরও ডিপেন্ড করতে পারে, সেটা ইলেকট্রন না প্রোটন তার উপরও নির্ভর করতে পারে। আচ্ছা, তো যাই হোক কিউ বাই কে সেটা হচ্ছে মিউ, মিউ ফর মোবিলিটি। আর এখান থেকে আমরা পেয়ে গেলাম যে কী করে এই জিনিসটা লিখেছি, যে মিউ ইকুয়াল ভিডি বাই ই লিখেছিলাম, সেটা কী করে লিখেছি সেটাও বলতে পারলাম। যে অ্যাকচুয়াল তাহলে কী হলো, ভিডি ইকুয়াল মিউ ই। এটা হচ্ছে তাহলে আমাদের বিচলন বেগের সঙ্গে মোবিলিটির একটা সম্পর্ক, যেটা আলটিমেটলি আমাদের মোবিলিটির সংজ্ঞা দিচ্ছে, সচলতার সংজ্ঞা এখান থেকে আমরা পাই। হলো? আচ্ছা, নেক্সট চলে যাব হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর রূপ। তো ওহমের সূত্র তো আমরা সবাই পড়েছি, ভি ইকুয়াল আই আর। তো এখানে কিন্তু কোনোটাই ভেক্টর ছিল না, ভি ছিল একটা পোটেনশিয়াল বা বিভব, বিভব কোনোদিন ভেক্টর হয় না, কারেন্ট ভেক্টর নয়, রেজিস্ট্যান্সও ভেক্টর নয়, তাহলে এখানে কোনোটাই ভেক্টর নয়। কিন্তু আমাদের বলছে যে ওহমের সূত্রের ভেক্টর রূপ প্রকাশ করো, তাহলে এই ওহমের সূত্রটাকে ভেক্টরিক্যালি কী করে বার করা যায় সেইটা আমাদের এখানে চিন্তাভাবনা করতে হবে। তো দেখো আমরা জানি যেটা, যে আর ইকুয়াল রো ইন্টু এল বাই এ, এরকম বলা যায়, আর ইকুয়াল রো ইন্টু এল বাই এ, আমরা প্রথম দিককার লেকচারে পড়েছি। তাহলে এটাকে এরকম লিখতে পারি, এল বাই সিগমা এ, এই ফর্মেও লেখা যেতে পারে। তো এখানে কিন্তু লেন্থও একটা ভেক্টর, এরিয়াও একটা ভেক্টর, তো আমরা রোধকে এখানে কিন্তু ভেক্টরের ফর্মে নিয়ে আসার চেষ্টা করছি, তাই জন্য কিন্তু এই ফর্মগুলো লিখছি। আবার দেখো আমরা এখান থেকে লিখতে পারি ভি ইকুয়াল ই ইন্টু এল, ইলেকট্রিক ফিল্ড ইন্টু লেন্থ। তো ভি ছিল একটা স্কেলার কোয়ান্টিটি, সেখান থেকে আমরা ভেক্টর কোয়ান্টিটিতে নিয়ে হাজির করলাম, ই ইন্টু এল লিখেছি। এবার সেগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা একটা নতুন কিছু টার্ম পেতে পারি। এবং আমরা আরেকটা জিনিসও জানি, সেটা হচ্ছে যে কারেন্ট যেটা হয়, আই যেটা হয়, সেটাকেও আমরা লিখতে পারি কিন্তু জে এ, এই ফর্মে লিখতে পারি। কারণ আই বাই এ, কারেন্ট বাই এরিয়া মানে যে কারেন্ট ডেন্সিটি হয়, একটু আগেই দেখালাম, তো সেই কারেন্টটাকেও আমরা এই ফর্মে লিখতে পারি। তো আলটিমেটলি সমস্ত দেখো আর ভি আই এগুলো পেয়ে গেছি, সেগুলো যদি আমরা ভি ইকুয়াল আই আর এর জায়গায় বসিয়ে দিই তাহলেই কাজ হয়ে যায়। ভি এর জায়গায় তাহলে বসাচ্ছি ই ইন্টু এল ইকুয়াল আই এর জায়গায় বসাতে পারি আমরা জে ইন্টু এ, আর আর এর জায়গায় বসাতে পারি এল বাই সিগমা এ। আলটিমেট কী হচ্ছে দেখো, এল এল ক্যান্সেল হচ্ছে, এ এ ক্যান্সেল হচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছি ই ইকুয়াল জে বাই সিগমা, বা এটাকে আমরা লিখতে পারি জে ইকুয়াল সিগমা ই, এই ফর্মে, যেখানে জে একটা ভেক্টর, ই একটা ভেক্টর। তাহলে এইটাই হচ্ছে জে ইকুয়াল সিগমা ই, এটা হচ্ছে আমাদের ওহমের সূত্রের ভেক্টর রূপ। ঠিক আছে, ওহমের সূত্রকে তাহলে ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে জে ইকুয়াল সিগমা দিয়ে বলতে হবে। এভাবে প্রশ্ন আসতে পারে ভেক্টর রূপ প্রকাশ করো, বা একেবারে প্রশ্ন আসতে পারে প্রমাণ করো জে ইকুয়াল সিগমা ই, একই জিনিস করবো। আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দেবো, সেটা হচ্ছে মোবিলিটি বা সচলতার সঙ্গে পরিবাহিতাঙ্কের সম্পর্ক। মানে মিউ যেটা ছিল সচলতা, তার সঙ্গে পরিবাহিতাঙ্ক মানে সিগমা, সিগমার সম্পর্ক প্রতিষ্ঠা, এইটা আমরা দেখিয়ে দেবো কীভাবে করছি। তো দেখো আমরা জানি যে জে ইকুয়াল এন ই ভিডি, এটা আমরা লিখতে পারি, জে ইকুয়াল এন ই ভিডি আমরা পড়লাম। আচ্ছা, আবার আমরা জে ইকুয়াল সিগমা ইও পড়লাম আজকে, এই দুটো জিনিস মেন পড়লাম আমরা আজকে, প্রমাণ করেছি জে ইকুয়াল এন ই ভিডি, প্রমাণ করেছি জে ইকুয়াল সিগমা ই। তো দুটোকে যদি আমরা ইকুয়াল করে দিই কী হবে, এন ই ভিডি ইকুয়াল সিগমা ই লেখাই যায়। তাহলে এখান থেকে দেখো আমরা যেটা করতে পারি, এন ই ভিডি আর এই যে সিগমা ই, এই দুটোর মধ্যে আমরা লিখতে পারি সিগমা ইকুয়াল এন ই ভিডি বাই ই, এরকম লেখা যায়। এখান থেকে ভিডি বাই ই সেটাকে আমরা মিউ লিখতে পারি। তো তার ফলে কি দেখো এন ই মিউ লেখা যায়। তার কারণ আমরা একটু আগেই দেখেছি যে ভিডি ইকুয়াল মিউ ই, সেটাও প্রমাণ করেছি আমরা আজকে। তো সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, যে ভিডি বাই ই মানে তাহলে কি মিউ হয়ে যাচ্ছে, তাহলে সিগমা ইকুয়াল এন ই মিউ, তাহলে মিউ এর সঙ্গে সিগমাকে রিলেশন পেলে সিগমা ইকুয়াল হয়ে যাচ্ছে আমার এন ই মিউ। এরকম ছোটোখাটো প্রমাণ কিন্তু আসতে পারে এক্সামে, যে সিগমার সঙ্গে মিউ এর রিলেশন, আমরা জাস্ট এইটুকু পড়ে দেখিয়ে দেবো, খুব প্রমাণ কিছু নেই, আগে থেকেই এগুলো প্রমাণ করা ছিল, সেগুলো জাস্ট পরপর বসালেই এটা চলে আসছে।